দেখছেন এটিএন নিউজ। দর্শক, ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আর দু একদিনের মধ্যেই করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি এই উৎসবকে ঘিরে দেশে তৈরি হয় বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ড। কোরবানির পশু হাট ব্যবস্থাপনা, পরিবহন, পশু খাদ্য, মশলা, অনলাইন বেচাকেনা, মোবাইল ব্যাংকিং, এই সব মিলিয়ে প্রায় 1,00,000 কোটি টাকার লেনদেনের সম্ভাবনা আছে এবার। এবং এই বিশাল অর্থচক্রের মধ্যেও প্রতি বছরের মতো এবারও আলোচনায় রয়েছে কিন্তু চামড়া খাতের সংকট। আন্তর্জাতিক বাজারে চামড়া এবং চামড়াজাত পণ্যের চাহিদা থাকলেও দেশে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে হতাশা রয়েছে বরাবরের মতোই। সংরক্ষণ সংকট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অকার্যকর সরবরাহ ব্যবস্থা এবং পরিবেশ সম্মত ট্যানারি ব্যবস্থাপনার অভাবের সম্ভাবনায় এই শিল্প ধীরে ধীরে পিছিয়ে পড়ছে আমরা দেখছি বেশ অনেক দিন ধরেই। এবং এখন আমরা যদি বলি যে একসময় যে খাত থেকে $1 বিলিয়ন বেশি রপ্তানি আয় হতো, সেখানে এখন তা নেমে এসেছে 80 থেকে 90 কোটি ডলারে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই পতন এবং কেন ঈদ এলে চামড়া নিয়ে হাহাকার শুরু হয়, আর কিভাবে এই খাতকে দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তিশালী খাতে পরিণত করা যায়, এসব নিয়ে আজকে আলোচনা করব আমাদের আজকের অতিথির সঙ্গে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের সংকট সম্ভাবনা চামড়া খাত হচ্ছে আমাদের আজকের বিষয়। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ আছেন আজকে আমাদের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা চামড়া শিল্পের বেশ কয়েকটা সংকটের কথা আমাদের দর্শকদেরকে বলছিলাম, এবং এই যে একটা সম্ভাবনাময় খাত, এটা ধীরে ধীরে আসলে হতাশার পর্যায়ে চলে যাচ্ছে। একদম শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে প্রতি বছর কোরবানির সময় চামড়ার এই ন্যায্য মূল্য নিয়ে সংকট কেন তৈরি হয়? ধন্যবাদ আপনাকে। আমি যদি আমি অতীতে ফিরে যাই, অর্থাৎ আপনার আমাদের ঢাকা থেকে যে সময় আমাদের রিলোকেশন করা হলো 2017 সালে, তারপরে আমরা কিন্তু সাভার চামড়া শিল্প নগরীতে সব ট্যানারিগুলো আমরা যেতে পারিনি। এখানে প্রায় আপনার 30% ট্যানারিগুলো আপনার তাদের উৎপাদন যে করবে সাভারে গিয়ে সেই সক্ষমতা হারিয়ে ফেলে এবং তারা ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলশ্রুতিতে আপনার কিন্তু যে এই যে বিশাল সরবরাহ ব্যবস্থাপনা, বিশেষত আপনার খাসি এবং ছাগলের যে প্ল্যান্টগুলো ছিল হাজারীবাগে, সেখানে প্রায় 30-35টি উৎপাদনক্ষম ট্যানারি ছিল। তার ভিতরে মাত্র 5-6টি ট্যানারি কিন্তু সাভার আপনার উৎপাদনে গিয়েছে। যার ফলে দেখা গেছে যে এই যে সরবরাহ ব্যবস্থাপনায় এসে এই 5-6টি ট্যানারির পক্ষে আপনার সেই বিশাল সরবরাহ সংরক্ষণ করা সম্ভব নয়। যার বিধায় আপনার কিন্তু এইসব চামড়াগুলো আপনার দেখা যায় যে কুরবানির আসলেই আপনার অনেকেই ফেলে দেয়, মাটিতে পুঁতে ফেলে, বিশেষত ছাগল খাসির চামড়া। জি জি। আর এখানে যদি আমি বলি যে গরু মহিষের ক্ষেত্রে আসলে 17 সালের পর থেকে আমরা ব্র্যান্ড বায়ারদেরকে হারিয়েছি, বিশেষত আমেরিকান বাজার এবং ইউরোপিয়ান বাজার। এইখানে আমাদের যে এলডব্লিউজি সনদ, যেটা লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ, সেই সনদটা আপনার এটা বায়ার কর্তৃক আপনার কিন্তু ডিফল্ট করা হয়েছে। অর্থাৎ আপনার যে যে সকল ট্যানারি এলডব্লিউজি সনদ থাকবে না, তাদের থেকে আমাদের এই চামড়াগুলো তারা কিনবে না। তা এই সিদ্ধান্তের কারণে কিন্তু তারা বিমুখ হয়ে দেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চায়নাতে আপনার চলে গিয়েছে। এটার প্রভাব কিন্তু আমাদের চামড়া শিল্পে পড়েছে এবং এই কারণেই কিন্তু আসলে এই যে কয়েক বছর যাবত আপনার দেখা যায় যে এই যে চামড়ার যে ডিমান্ড, আমরা কিন্তু 16 সালে দেখবেন যে আমরা 2,000-3,000 টাকা পর্যন্ত আপনার চামড়া কিনেছি। ইভেন আপনার পাড়া মহল্লায় যারা মৌসুম ব্যবসায়ী, যারা ইয়াং ছেলে পেলে, ওরাও কিন্তু এই ব্যবসায় আগ্রহ প্রকাশ করতো। তারা এই চামড়াটা কে কার আগে নিবে, কিছু পয়সা লাভ করবে, সেটার জন্য আগ্রহ প্রকাশ করতো। এবং এইখানে মৌসুমী ব্যবসায়ীদের কিন্তু একটা বড় বিনিয়োগ এখানে ছিল, প্রায় 500-600 কোটি টাকা তারা বিনিয়োগ। সেই আগ্রহটা নেই, কারণ হলো গিয়ে যে সেটা সঠিক দাম পাচ্ছে না, আমরাও দাম দিতে পারছি না। এবং পাশাপাশি যারা কোরবানিদাতা, তারা আপনার এই চামড়াটাকে খুব দীর্ঘ সময় রেখে তারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানাতে দান করছে, যেটা কিনা আপনার কোয়ালিটি ডিটোরিয়েট করে 7-8 ঘন্টার ভিতরে। সো আপনার এইখানে যদি আপনার একটা কোয়ালিটি ফুল চামড়া না হয়, তাহলে ওই আড়তদারও এই চামড়াটা কিনবেন না, যারা হাইড অ্যান্ড মার্চেন্ট এবং ট্যানারি মালিকরাও কিনবে না। যার কারণে দেখা যাচ্ছে যে এখানে একটা জটিলতার সৃষ্টি হচ্ছে এবং এই চামড়া দেখা যায় 30% আপনার চামড়া কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমাদের যেটাকে প্যারিশেবল আইটেম, একটা বাই প্রোডাক্ট, এই বাই প্রোডাক্ট থেকে আমরা এটাকে প্রোডাক্টে রূপান্তর করে কিন্তু বৈদেশিক মুদ্রা আর্ন করছি।
আপনি বলেছেন যে এখানে যেখানে যে আপনার 130 বিলিয়ন ডলার ছিল, 130 কোটি $1 বিলিয়ন বেশি 130 রপ্তানি কোটি আয় ডলার হতো। ছিল, কিন্তু আপনার আমার 2016 সালের আচ্ছা এক্সপোর্ট আচ্ছা। লেদার গুডস ফুটওয়্যার আমার 130 কোটি ডলার ছিল, সেখানে এটা নেমে এসেছে আপনার 90 কোটি 80-90 কোটি 90 ডলারে। কোটি ডলারে। এই যে আপনার আজকে 10 বছরের ভিতরে কিন্তু গ্রোথ কোনোভাবেই বাড়েনি, গ্রোথ কিন্তু আরো দিন দিন কমেছে। তো এইটা কিন্তু যেখানে আমার এই গ্রোথটা কিন্তু গ্র্যাজুয়ালি যদি 10% করে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এটা আমার $2 বিলিয়ন উপরে আপনার একদম। এক্সিট করার কথা। অথচ আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত আপনার গ্রোথ আমরা করতে পারিনি, এবং আমরা সেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারিনি। বরঞ্চ এইখানে যারা লেদার গুডস ফুটার ইন্ডাস্ট্রি করছে, তারা আপনার বাইরে থেকে এলডব্লিউজি সনদপ্রাপ্ত ট্যানারিগুলো থেকে আপনার চামড়া এনে এখানে উৎপাদন করছে। অর্থাৎ আমার 100-200 মিলিয়ন ডলার কিন্তু বছরে আমি ইম্পোর্টের জন্য আমি ব্যয় করছি। আচ্ছা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের চামড়ার যে একটা সুনাম ছিল বহির্বিশ্বে, বিশেষত ব্ল্যাক বেঙ্গল গোটার কথা শুনবেন আপনি, যেটা কিনা খুব মানে ওয়ার্ল্ড ক্লাস আপনার একটা কোয়ালিটি ছিল, সেটা আমরা হারিয়ে ফেলেছি, সেই বাজার হারিয়ে ফেলেছি, ক্রেতা হারিয়ে ফেলেছি। এবং আমার যে গরু চামড়ার ক্ষেত্রে আমরা আজকে বড় বড় ব্র্যান্ড বায়ারদের কাছে, আমেরিকান ডিকে ওনাই, আমরা মাইকেল কোর্স কোচ সহ আমরা এইসব ব্র্যান্ডগুলোর কাছে, আমরা আমাদের টরি প্রোস, এইসব ব্র্যান্ডদের কাছে আমরা পণ্য সেল করতাম। যে সময় এই এলডব্লিউজি লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশনের বাধ্যবাধকতা চলে আসলো, ওই সময় কিন্তু আপনার এই বায়াররা আপনার বিমুখ হলো এই দেশ থেকে চলে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা প্রতি বছরই দেখি সরকার থেকে কিন্তু একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়। এইখানে আপনার কাছে কি বা কোথায় দুর্বলতা মনে হয়েছে এই সরকার নির্ধারিত দাম বাস্তবায়নে? দেখুন, এখানে আমি মনে করি যে সরকার বেঁধে দেওয়া দাম আপনার এটা মৌসুমী ব্যবসায়ীদের জন্য নির্ধারণ করা হয়েছে। কারণ একটি চামড়া ক্রয় করার ক্ষেত্রে কিন্তু 300 থেকে 400 টাকা আপনার লবণ এবং ওভারহেড কস্ট, অর্থাৎ পরিবহন ব্যয় এবং আপনার এটা লবণ লাগানো যে শ্রমিক, সেইগুলো মিলে 300-400 টাকা খরচ হয়। তো এই ক্ষেত্রে আপনার যে মৌসুমী ব্যবসায়ীরা যাতে আপনার সঠিকভাবে চামড়াটা কিনতে পারে, রক্তের চামড়া, এবং সঠিকভাবে আপনার বিক্রি করতে পারে, এটার কারণে কিন্তু দীর্ঘ 15-16 বছর যাবৎ কিন্তু এই প্রক্রিয়া চলে আসছে, অর্থাৎ দাম নির্ধারণের ক্ষেত্রে। তো এইখানে আমি মনে করি যে এইটা বড় সমস্যা নেই। সমস্যাটা হলো যে এই যে মৌসুমী ব্যবসায়ীর যে কয়েকটা হাত বদল হয়ে যে চামড়াটা আমাদের কাছে আসে, এই দীর্ঘ সময়ের ভিতরে কিন্তু চামড়ার যে কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তার উপরে আপনার যদি এখন দেখেন, আমরা কিন্তু 14 সালের পরে যে সময় পার্শ্ববর্তী দেশ থেকে আপনার পশু আমদানি বন্ধ হয়ে গেল, এখানে কিন্তু একটা ফার্মিং একটা রেভলিউশন ঘটেছে। অর্থাৎ ইয়াং ছেলেরা কিন্তু আপনার পড়ালেখার পাশাপাশি তারা কিন্তু নিজস্ব খামারে আপনার গরু উৎপাদন, ছাগল উৎপাদন শুরু করে। এবং এখানে আমাদের যে পর্যাপ্ত যে সরবরাহ ব্যবস্থাপনা, আমরা আগে পার্শ্ববর্তী দেশে থেকে প্রায় 2 মিলিয়ন, অর্থাৎ আপনার 20 লক্ষ পশু আপনার আসতো, সেটা কিন্তু বন্ধ হওয়ার কারণে আমাদের এই খামার কিন্তু ডেভেলপ করেছে। আচ্ছা আচ্ছা, আমরা এই নিয়ে আরো কথা বলবো আপনার সাথে, তবে তার আগে দর্শক, আমাদের আয়োজনে এই মুহূর্তে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম সংকট সম্ভাবনায় চামড়া খাত নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা চামড়া শিল্পের নানা দিক নিয়ে কথা বলছিলাম। এই মুহূর্তে যদি আপনার কাছে জানতে চাই যে কাঁচা চামড়া সংরক্ষণে আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা আসলে কোথায়, এবং অনেক সময় চামড়া নষ্ট হয়ে যায়, এই দায়টা আসলে কার? আপনি ভালো একটা কোশ্চেন করেছেন। এইখানে বিশেষত যে চামড়া যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা আপনার দীর্ঘ সূত্রিতা, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমি যে বছরের পর বছর যুগ যুগ ধরে যে প্রসেসে আমি পশু কোরবানি করছি, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আমরা আজকে মিডল ইনকাম কান্ট্রির কথা বলছি, 2026 আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাব। আমাদের ইকোনমি আপনার কিন্তু সেখানে আজকে 600-700 বিলিয়ন ডলার আমাদের জিডিপি। সেইখানে আমরা যেভাবে আমরা পশুটাকে জবাই করছি ওপেন, হ্যাঁ, আনহাইজেন ওয়েতে, আপনার অদক্ষ শ্রমিক দিয়ে,
একদিনের ভিতরে আপনার 70-80 লক্ষ পিস আপনার পশু কোরবানি হচ্ছে 1-2 দিনের ভিতরে। সেখানে আপনার যে অদক্ষ শ্রমিকরা চামড়াটা ছাড়া গায়ে থেকে, সেইখানে আপনার চামড়ায় প্রচুর আপনার ক্ষতিগ্রস্ত করে, ছুরি দিয়ে আপনার লেস কাট, ফ্লে কাট করে, ফুটো করে ফেলে। যেখানে আপনার এই কোয়ালিটি আপনার চামড়াটা এনশিওর করা যায় না। অথচ আমরা কি দেখছি, আমরা পাশ্চাত্য বিশ্বে সৌদি আরবে লক্ষ লক্ষ হাজির আপনার হজে যাচ্ছে, তারা কিন্তু কুরবানি নিজে করছে না। আপনার সেই একটা মেসেজ চলে আসবে, মেসেজের পরে আপনি বাকি আনুষ্ঠানিকতা আপনি করবেন, আপনি চুল ফেলবেন বা হজের অন্যান্য যে এহরাম আপনার আপনার সম্পন্ন করবেন। কিন্তু ওইখানে কিন্তু আপনার আধুনিক স্লটার হাউজে সেই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি হচ্ছে। তো আমার মনে হয় যে এখানে আধুনিক স্লটার হাউজের অভাব আছে। এখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে $100 মিলিয়ন ব্যয় আপনার যে বিভাগীয় শহর, জেলা শহরগুলোতে আপনার আধুনিক স্লটার হাউস করেছে। ইভেন ঢাকাতেও 3টি স্লটার হাউস আছে, কিন্তু অদ্যাবধি আজকে 4-5 বছরের ভিতর আমরা কিন্তু সেইগুলোর আলোর মুখ দেখিনি, অর্থাৎ এইগুলো ব্যবহারই হচ্ছে না, অ্যাবান্ডেন্ট অবস্থা পড়ে রয়েছে। সম্প্রতি আমরা দেখলাম প্রাণী সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় আপনার বগুড়াতে একটা উদ্বোধন করেছে, যেটা কিনা গত আপনার ইয়েতে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্স আপনার কয়েক বছর পূর্বে আপনার এটা হয়েছে, কিন্তু এই সম্প্রতি আপনার এটা উদ্বোধন করেছে। 11 কোটি টাকা ব্যয় এটা নির্মিত, এবং আধুনিক স্লটার হাউস অটোমেটিক মেশিনে একটা পশু আপনার ঢুকাবে এবং সে আধা ঘন্টার ভিতর তার সম্পূর্ণ প্রসেসগুলো হয়ে যাবে। এবং আপনি যে যে কাঙ্ক্ষিত যে হাইজেন ওয়েতে যে মাংসটা আপনাকে তা সরবরাহ ব্যবস্থা করবে। সুতরাং আমি মনে করি যে কুরবানি শুধু নয়, আপনার পাশাপাশি সারা বছর যে আমরা মিট কনজাম করি, সেখানে কিন্তু হাইজেনের একটা ব্যাপার স্যাপার রয়েছে। এবং ওখানে কিন্তু আপনার এই পশুটাকে জবাই করার পূর্বে তার কোনো রোগ জীবাণু আছে কিনা সেই ভেটেরিনারি ডাক্তার কিন্তু আপনার সেই তার চিকিৎসা করেই সেখানে আপনার স্লটিং করবে। তো এইখানে এইটা আধুনিকায়ন করতে হবে। এবং পাশাপাশি এই যে বিশাল সরবরাহ ব্যবস্থাপনা, দেখেন এই যে আলুর সময় কিন্তু সিজনে আলু আসে, সেটার জন্য কিন্তু কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা কিন্তু এই যে যদি বিভাগীয় শহরগুলোতে কিছু 6-7টি কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু এই যে আমি যে লবণ দিয়ে এই যে কোটি কোটি টাকা লবণ দিয়ে জেলা আমার উপজেলা পর্যায়ে দরকার না, আপনার জেলা পর্যায়ে বা বিভাগীয় শহরগুলোতে যেখানে মিট কনজাম্পশন বেশি হয়, সেখানে কিন্তু আমি এই কোল্ড স্টোরেজগুলো আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আমরা যেহেতু কাঁচা চামড়া সংরক্ষণ নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে জানতে চাই যে আপনাদের পক্ষ থেকে 3-4 মাসের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা চাওয়া হয়েছিল সরকারের কাছে, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, আমাদের চামড়া শিল্পনগরীতে 140টি আপনার ট্যানের উৎপাদনে আছে, সেখানে কিন্তু আমার 15 মেগাওয়াট বিদ্যুৎ আমার ডেডিকেটেড ভাবে লাগে। আমরা বলেছি বারবার যে এই 15 মেগাওয়াট বিদ্যুৎ আপনারা ন্যাশনাল গ্রিড থেকে আমাদেরকে সরবরাহ করেন, কারণ এটা একটা পচনশীল পণ্য, প্যারিসেবল আইটেম। এটা কিন্তু আপনার 24 আওয়ার্স কিন্তু প্রসেসে থাকতে হয়। যদি এখানে আপনার এই প্রসেসের ক্ষেত্রে যদি অবস্টাকল তৈরি হয়, তাহলে কিন্তু আপনার 2-3 ঘন্টা, যদি আপনার দেখা যায় যে সাভার অঞ্চলে 1 ঘন্টা পর পর বিদ্যুৎ যায়, এবং আমরা কিন্তু জেনারেটর দিয়ে সেই হেভি মেশিনগুলো চালানো সম্ভব হয় না, এটা কস্ট ইফেক্টিভও হয় না। সুতরাং এই ক্ষেত্রে আপনার মনে করেন যে আমরা বলি যে সিমলেস ইলেকট্রিসিটি এবং কোয়ালিটি ইলেকট্রিসিটি আমাদেরকে দিতে হবে। আবার আমরা শুনলাম যে 1 জুন থেকে আপনার বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে। এখানেও কিন্তু আপনার আমাদের কস্ট ইফেক্টিভ হবে না, আমাদের আর কস্ট বৃদ্ধি পাবে। সুতরাং আমরা চাই যে আপনি যদি বিদ্যুতের মূল্য বৃদ্ধিও করেন, কিন্তু আমার সিমলেস কোয়ালিটিফুল বিদ্যুৎ চাই। এইটার কারণে আমরা এটা, যেহেতু এটা পচনশীল পণ্য, এটা আমার প্রসেসের জন্য আমার বিদ্যুৎ দরকার। সুতরাং এইটা আপনার যাতে এই 15 মেগাওয়াট বিদ্যুৎ কোনো আশেপাশের যে বাসাবাড়িগুলো আছে সেগুলোতে দেওয়া না হয়, ডেডিকেটেড ভাবে আমাদেরকে দেওয়া হয়। আচ্ছা, এবার একটু আমরা লবণের দাম নিয়ে কথা বলতে চাই। লবণের দাম এবং সরবরাহ কি চামড়া সংরক্ষণে কোনো প্রভাব ফেলেছে কিনা? দেখুন, প্রত্যেক বছর দেখা যায় যে আপনার কুরবানি আসলে কিন্তু প্রায় 1 লাখ থেকে 1,20,000 মেট্রিক টন লবণের প্রয়োজন হয়। এইখানে এই সরবরাহ ব্যবস্থাপনায় আপনার দেখা যায় যে সময় ডিমান্ড বেড়ে যায়, ওই সময় 100-150 টাকা করে এই 1 সপ্তাহের ভিতরে লবণের দাম বৃদ্ধি পেয়েছে। এই যে তারা এইবার যে বাম্পার ফলন হয়েছে প্রায় 25 লক্ষ মেট্রিক টন, এইটা কিন্তু লবণ আছে, এনাফ লবণ আছে, তারপরে এটা কিন্তু মূল্য এই কুরবানি আসলে বৃদ্ধি পায়। সুতরাং আমি মনে করি যে এখানে সরকারের একটা লং টার্ম পরিকল্পনাও করা উচিত, যাতে ট্যানারি মালিকরা সহ যারা হাইড্যান্ড মার্চেন্টের ব্যবসা করেন বা আড়তদার, এই যেমন আপনার 17-18 কোটি টাকার বিনামূল্য লবণ আপনার মাদ্রাসা এতিমখানাতে দিয়েছে, তদ্রূপ আপনার মনে করেন যে ট্যানারি মালিকদের ক্ষেত্রেও একটা সাবসিডি দিয়ে
হাইডেন মার্চেন্টদের ক্ষেত্রে একটা সাবসিডি দিয়ে যাতে লবণ সরবরাহ করা হয়, তাহলে মানুষ কিন্তু লবণ দেওয়ার ক্ষেত্রে উৎসাহ বোধ করবে। এবং আমরা এবার প্রস্তাব দিয়েছিলাম প্রত্যেকটা হাটে যাতে আপনার 8-9 কেজি প্রকারভেদে আপনার একটা গরু চামড়া প্রতি 2-2.5 কেজি, একটা ছাগলের চামড়া প্রতি বিনামূল্যে লবণটা দেওয়া হয়। দেখা যায় যে মাদ্রাসা এতিমখানাতে লবণ দেওয়া হয়, তারা কিন্তু সেইভাবে লবণ বিক্রি করে না, প্রয়োগ করে না। গত বছরও দেখা গেছে যে তারা লবণ না দেওয়ার লবণও দেয়নি, আপনার চামড়াটাও নষ্ট হয়েছে এবং তারা লবণও বিক্রি করেছে, চামড়াও বিক্রি করেছে, অথচ এটা কিন্তু কোনো সুফল আসে নাই। আচ্ছা, তো আমরা চাই যে এই সুফলটা যাতে আপনার মানে আগামীতে থাকে, এর একটা প্ল্যান করা, একটা আচ্ছা, আচ্ছা, একটা নীতি নির্ধারণ আসলে জায়গাটা ঠিক করা উচিত। সাভারের একটা ট্যানারি শিল্পের কথা আমরা সবাই জানি, এবং সাভারের ট্যানারি শিল্পাঞ্চল কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা আপনাদের? এবং আমরা যদি বলি সিইটিপি সংকট এখনো কেন পুরোপুরি সমাধান হয়নি? দেখুন এইখানে যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আমরা সেই সাস্টেনেবল লেদার প্রোডাকশন করব ভেবে আমরা সেখানে গিয়েছিলাম, সো ওইখানে আমরা কিন্তু সেই সুফলটা পাইনি। এটার প্রধান কারণ হলো কঠিন বর্জ্য এবং তরল বর্জ্যের ব্যবস্থাপনা। এগুলো আমরা অনেক টক শোতে বলেছি, আমরা আজকে 10 বছর ধরে এইগুলো নিয়ে কথা বলছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত যদি সুফল পেতে চাই, এলডব্লিউজি সনদ পেতে চাই এবং আমার শিল্পটাকে বাঁচাতে চাই, তাহলে এখানে আবার রিইনভেস্টের দরকার আছে। এখানে একটা সফট লোনের মাধ্যমে আপনার এই সিটিপিটাকে রেটিফিকেশন আপগ্রেডেশন করা এবং নতুন একটা সিটিপি তৈরি করা, যাতে এটার ভিতরে এই ক্লাস্টারদেরকে নিয়ে এসে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আপনার একটা ইটিপি করতে পারি। সেটাই আমাদের প্রত্যাশা। আন্তর্জাতিক মানসম্পন্ন একটা সিটিপি আমরা চাই। এখানে আন্তর্জাতিক মানের পরিবেশসম্মত ট্যানারি না হয় রপ্তানিতে আসলে এখন পর্যন্ত কি কি ধরনের বাধা আমাদের এখানে এসেছে? দেখুন এখানে কিন্তু বাধা অনেক হয়েছে। আমরা বলছি যে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছে। এখানে আমরা আমাদের যে লেদার ফুটওয়্যার, লেদার গুডস ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আমাদের চামড়াই ব্যবহার করছে না, পাশাপাশি ইম্পোর্ট করে নিয়ে এসে আপনার বৈদেশিক মুদ্রা আপনার দেশের বাইরে চলে যাচ্ছে। এই যে আমার যে এখান থেকে ইনকামটা করার কথা সেটা করতে পারছে না। এবং আমার যে চ্যালেঞ্জগুলো, যেগুলো আপনার ইউরোপিয়ান বায়াররা যেটা আমাদের রিকোয়ারমেন্টসগুলো চায়, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী দিতে পারি না। এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, আমার এখানে R&D খুবই দুর্বল। এখানে রিসার্চ ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে ধামরাইতে, LRI, সেটার কোনো কার্যক্রম নেই, সেটা অ্যাবান্ডেন্ট অবস্থা পড়ে রয়েছে। রিসার্চ ডেভেলপমেন্ট যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি এই যে বাজারের সাথে যে খাপ খাইয়ে আপনার যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটা পারবেন না। আপনাকে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আপনার এখানে বৃদ্ধি করতে হবে এবং নতুন নতুন প্রোডাক্ট আমার তৈরি করতে হবে। সেইটার কারণ সেটার জন্য আমার কিন্তু বাইরে আমি লুক্রেটিভ অফার আমি দিতে পারবো, আর না হলে আমি দিতে পারবো না। পার্শ্ববর্তী দেশে কিন্তু সেই R&D অনেক স্ট্রং। ভারতের কথা বলি, পাকিস্তানের কথা বলি, চামড়া শিল্পে তারা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে, সেই বৈচিত্র্যটা নিয়ে আসতেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই বিদেশি ক্রেতারা, জাপানিজ, কোরিয়ান এবং ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়াররা কিন্তু সেই সব দেশ থেকে কিন্তু আপনার চামড়াগুলো বেশি আগ্রহী হচ্ছে। আপনারা যেহেতু কথা বলছিলাম আসলে বাইরের দেশ নিয়ে এবং প্রতিযোগিতা নিয়েও আমরা কথা বলছিলাম, আপনার কি মনে হয় না যে আমরা তৈরি পোশাক খাতের মতো চামড়া শিল্প খাতকেও একটা শক্তিশালী খাত হিসেবে পরিচয় করাতে পারি বিশ্বে? দেখুন, এক্সপোর্ট বাস্কেটে আমার কিন্তু সীমিত। আমার এক্সপোর্ট বাস্কেটকে ডাইভার্সিফিকেশন করতে হবে। আপনার যদি নেক্সট টু R&Dর কথা বলেন, কি আছে? সেটা হলো কি লেদার আছে। আমি যদি লেদার আছে, জুট আছে, আমি লেদারকে যদি আপনার গুডসে রূপান্তর করতে পারি, তাহলে আমার এটার ভ্যালু এডিশন আমার 85% চামড়াতে, এটা কিন্তু আমি 200-300% ভ্যালু এডিশন করতে পারি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে বর্তমান সরকারের যে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করা, আমি মনে করি যে 5 বছরের ভিতরে আপনার এখানে এই সেক্টরে 40 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করা তৈরি সম্ভব হবে। আচ্ছা, বিদেশি ক্রেতারা বাংলাদেশি চামড়া খাত নিয়ে আসলে কি ধরনের উদ্বেগ প্রকাশ করে থাকেন? দেখুন, আমাদের আমরা যে কেমিক্যালসগুলো আনি সেই মূল বাজার হলো গিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের যে অ্যাম্বাসেডার, ইটালিয়ান অ্যাম্বাসেডার এবং আপনার জার্মান অ্যাম্বাসেডার আমাদের এই ক্লাস্টার ভিজিট করেছিল। আমরা কিন্তু তাদের পণ্য কিন্তু কেমিক্যালস এনে আমরা এটা প্রোডাকশন করি। আমরা রিচ রেগুলেশন অনুযায়ী আমরা
তাদের কেমিক্যালসগুলো ব্যবহার করি এবং হাই এন্ড প্রোডাক্ট আমরা তৈরি করি। সেই ক্ষেত্রে দেখা গেছে তাদের সাথে কিন্তু আমাদের একটা বাইলেটারাল ট্রেড আছে। আমরা কিন্তু ইউরোপিয়ান মেশিনারিজগুলো আমরা স্থাপন করেছি আমাদের ট্যানারিগুলোতে। সুতরাং এখানে তাদের স্বার্থ আছে। তারা কিন্তু আপনার ইতিমধ্যে 3 লাখ ইউরো একটা গ্র্যান্ট দিয়েছে, যেটা কিনা একটা রিটাল প্রযুক্তির একটা কোম্পানি, প্রসিদ্ধ কোম্পানি আমাদের সিটিপির একটা মডেল দ্বারা করাচ্ছে এবং এইটা এক্সিস্টিং সিটিপি এটাকে আপনার রেটিফিকেশন আপগ্রেডেশন করার জন্য আপনার ফিজিবিলিটি স্টাডি করছে। সুতরাং তারাও কিন্তু ইন্টারেস্ট, এখন আমাদের থেকে পণ্য কেনার জন্য তারা ইন্টারেস্ট, কিন্তু আমরা সেটা দিতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। সুতরাং আমরা মনে করি যে এই সনদগুলো আমাদের দরকার এবং কমপ্লায়েন্সের ক্ষেত্রে যে ট্যানারির যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টও আমাদের দরকার। আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে এসেছে। একদম ছোট করে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আগামী 5 বছরে এই খাতকে লাভজনক করতে কি ধরনের একটা রোড ম্যাপ প্রয়োজন বলে আপনার মনে হয়? দেখুন, এখানে একটা শর্ট টার্ম একটা লং টার্ম আপনার স্টেপ আপনার সরকারের নিতে হবে। কারণ এখানে লাভজনক করতে হলে সরকারের যে 2030 সালের ভিতর 10-12 বিলিয়ন ডলারে অ্যাপসাট, এটা কোনোভাবে সম্ভব নয়। অন্ততকে 2030 সালের ভিতর 5 বিলিয়ন ডলারে এই শিল্পটাকে নিয়ে যাওয়া সম্ভব। এইখানে আপনার সরকারের আপনার যে কিছু ইনভেস্টমেন্ট, আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা লস করেছি ওইখানে ইনভেস্ট করে, বা 12,000 কোটি টাকা বিল্ডিং করেছি, সুন্দর সুন্দর ট্যানারি করেছি, মেশিনারি জেনেছি, এখানে আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদেরকে দিতে হবে, এখানে ইনজেক্ট করতে হবে। এবং পাশাপাশি যে ইটিপি করার ক্ষেত্রে এবার তো ব্যাংক ঋণ সুবিধাও কমিয়ে এবার আমাদের ব্যাংক ঋণ আসলে আমরা ওইভাবে পাইনি, কারণ আমি আগেই বলেছি 80% ট্যানারি ক্লাসিফাইড হয়ে গেছে। সেখানে আপনার কিন্তু যেখানে 400-500 কোটি টাকা করবেন অ্যাডভান্স পেতাম, সেখানে 100 কোটি টাকার নিচে এটা চলে এসেছে। অর্থাৎ আপনার যারা মোটামুটি 20% চলছে তাদেরকেই কিছু রিফাইন্যান্স করেছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝেছি আসলে চামড়া শিল্পের সংকট সম্ভাবনা অনেকগুলো কথা আমরা আপনার সঙ্গে বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদের সঙ্গে আজকে চামড়া শিল্পের নানা সম্ভাবনার কথা বলছিলাম। পবিত্র ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তিও। কিন্তু দুঃখজনকভাবে প্রতি বছর যে চামড়া খাত দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ তৈরি করতে পারে, সেই খাতই পড়ে থাকে অব্যবস্থাপনা, সংকট আর হতাশার মধ্যে। সঠিক পরিকল্পনা, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবেশ সম্মত ট্যানারি, স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা, সরকারের কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে চামড়া শিল্প আবারও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সম্ভাবনা আছে, প্রয়োজন শুধু সঠিক উদ্যোগ ও সমন্বিত পদক্ষেপ। সবাইকে শুভেচ্ছা।